সবাইকে স্বাগতম ভয়ের কথায়। অধিকাংশ সময় দেখা যেত বিভিন্ন লাশগুলোকে সেখানেই মাটির নিচে পুঁতে রাখত। হতভাগ্য এই মানুষগুলো বহুদিন যাবৎ কোনো খোঁজখবর ছিল না, কিন্তু পরবর্তীতে টিএনটি কলোনির সংস্কার, বিভিন্ন ভবন নির্মাণ এ সংক্রান্ত কাজে যখন মাটি খোঁড়ার প্রয়োজন হয়, তখন মাটির বিভিন্ন জায়গা থেকে এই হতভাগ্য মানুষদের দেহগুলো বেরিয়ে আসতো। যাই হোক, আমরা চলে যাব মূল ঘটনায়। ঘটনাটি যেহেতু আবিদ শাহরিয়ার বন্ধু রাকিব এবং তার পরিবারের সাথে ঘটেছিল, আর ঘটনাটির শুরুটা আমরা 2011 সাল থেকে, মানে আমাকে যে ঘটনাগুলো পাঠিয়েছেন এই ঘটনাগুলোর শুরুটা 2011 সালে। 2011 সালের দিকে প্রথম যে ঘটনাটি ঘটেছে সেটি বলছি। তো আবিদ শাহরিয়ারের বন্ধু রাকিব, তখন তিনি ক্লাস 3-তে পড়তেন। আর ওই সময়ে ওনারা যে বিল্ডিংগুলোতে থাকতেন, ওই বিল্ডিংয়ের যে ফ্ল্যাটটা ছিল সেখানে ওই ফ্ল্যাটে 2টি রুম ছিল, একটি স্টোর রুম ছিল এবং একটি কিচেন এবং একটি ওয়াশরুম ও একটি লাগোয়া বারান্দা রয়েছিল। এই ফ্ল্যাটে শুধু এই ফ্ল্যাট না, অধিকাংশ ফ্ল্যাটগুলোর ডিজাইন একই রকম ছিল আর কি। তো এই রাকিবের আম্মু, উনি ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। তো এমনই এক ভোর রাতে উনি যখন উঠেছেন, ওঠার পর উনি তখনও ঘুম থেকে কেবল তার ঘুম ভেঙেছে আর কি, সবেমাত্র একটু উঠেছেন, এইরকম অবস্থা আর কি। হঠাৎ করে তার মনে হলো কে যেন তার পিছন থেকে মাথার চুল ধরে টানতে শুরু করে রুম থেকে বের হয়ে নিয়ে যাচ্ছে। এমন করে বের করে টানে হিসড়ে, এটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছিল। উনি আসলে বুঝতেই পারছিলেন না যে কি ব্যাপার, কি হচ্ছে আমার সাথে। টেনে হিসড়ে ওনাকে বারান্দার কাছে নিয়ে আসে এবং তারপরে দেখেন যে কেউ নেই। তো উনি চিন্তা করছেন উনি দুঃস্বপ্ন দেখলেন কিনা, কিন্তু দুঃস্বপ্ন তো তার বিছানাতেই থাকার কথা। স্বপ্ন ভেঙে গেলে তো সে উনি স্বপ্ন ভেঙে গেলে সেখানে ঘুমিয়েছিলেন, সেখানেই আবিষ্কার করার কথা, কিন্তু দেখলেন না উনি বারান্দাতেই দাঁড়িয়ে আছেন এবং ওনার চুল এলোমেলো। উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন সেই ভোর রাতে। কী ব্যাপার, হঠাৎ করে আমাকে এভাবে চুল ধরে নিয়ে আসলো কে? এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওই রাতে ওনার হাজবেন্ড রাকিবের আব্বু বাসায় ছিল না। রাকিব এবং রাকিবের আম্মু, যদিও রাকিব অন্য একটা ঘরে ঘুমাতো, যেহেতু ওই সময় বাড়িতে রাকিবের বাবা ছিল না, তাই এই কারণে রাকিবকে তার আম্মু তার রুমে ডেকে নিয়ে যায়, যাতে রাকিবও রাত্রে একা ভয় না পায় এবং উনিও একটু একাকী আনইজি ফিল করছিলেন। সেহেতু তার হাজবেন্ড ওই রাত্রে বাড়িতে ছিল না, সেহেতু তাই ওই রাত্রেই ওই ভয়ানক ঘটনাটি ওনাদের সঙ্গে ঘটেছিল। এর কিছুদিন পর মহিলা কলেজের 4জন আপু তারা রাকিবদের বাসায় সাবলেট ভাড়া নেয়। আর সাবলেট সম্পর্কে তো আমরা জানি যে একটি বাসা ভাড়া নেওয়ার পর ভাড়াটিয়ে যদি ওখানকার কোনো একটা অংশ অন্য আরেকজন ভাড়াটিকে ভাড়া দেয়, সেই ভাড়াটিকে সাবলেট বলা হয়। আর রাকিবের আব্বু চাকরি করতেন, যার কারণে টিএনটি কলোনিতে তারা ওই কোয়ার্টারটি পেয়েছিলেন। তো দেখা যেত রাকিব যেহেতু অনেক ছোট ছিল আর চাকরির ব্যস্ততায় রাকিবের আব্বু দিনের অধিক সময় বাইরে থাকতো, আর যদি এখানে কেউ কোনো মেয়ে থাকে তাহলে রাকিবের আম্মু একটু নিঃসঙ্গতায় কাটবে, এই চিন্তা করে সেখানে সাবলেট ভাড়া দেওয়া হয়। আর যেহেতু ওই মহিলা কলেজটার পাশেই ছিল, ওই মহিলা কলেজের মেয়েরাও অনেকেই আশেপাশের বিভিন্ন সিকিউর প্লেসগুলোতে বিভিন্ন পরিবারের সাথে সাবলেট নিয়ে সেখানে থাকতো বা এরকম করেই থাকতো। তো এমন 4জন মেয়ে রাকিবদের বাসায় সাবলেট নিয়ে থাকে। তখন রাকিবের আম্মু, আব্বু এবং রাকিব এক রুমে থাকতো, আরেক রুমে ওই 4জন আপু থাকতেন। তো এইভাবেই মোটামুটি কেটে যাচ্ছিল দিন। এক রাতে ঘটে আরেকটি ঘটনা। সেটি হচ্ছে এই যে 2 রুম যেটাতে রাকিবের পরিবার থাকতো এবং ওই যে 4জন আপু থাকতো, এই 2 রুম আলাদা আলাদা হলেও একটি দরজা ছিল যে এক রুম থেকে আরেক রুমে আসার জন্য। যেহেতু এই রুমটা ভাড়া দেওয়া হয়েছিল, এই কারণে ওই দরজাটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং যেখানে দরজাটি বন্ধ করে রাখা হয়েছে সেখানে একটি ফার্নিচার দিয়েও রেখেছিল রাকিবের ওই পরিবার।
এক রাতে, আনুমানিক রাত প্রায় 1টা কি 1:30টা বাজে, তখন বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। রাকিবের পরিবারও তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে যে 4জন আপু ছিল, এর মধ্যে 2জন ঘুমিয়ে গিয়েছিল, অন্য 2জন তখনও সজাগ ছিল। রুমের লাইটটা অফ ছিল, ডিম লাইট জ্বালানো ছিল। তারা 2জন নিজেদের মধ্যে কথা বলছিলেন আস্তে আস্তে করে। হঠাৎ দেখতে পান যে রাকিবদের যে রুমটা এবং তাদের যে 4জন থাকে তাদের যে রুম, এই রুমের মাঝখানে একটা দরজা রয়েছে। তারা দেখতে পায় ওই দরজাটি রাকিবদের ওই পাশ থেকে খুলে গেল। খুলে যাওয়ার পর রাকিব বের হয়ে এসেছে দরজা দিয়ে, এবং দরজা দিয়ে বের হয়ে সে তাদের রুমে যে দরজা, মানে ওই 4জন মেয়ে যে রুমে থাকতো, সেই দরজার তখন কিন্তু দরজার ছিটকিনি লাগানো ছিল না। ওই দরজার একটা অংশ খুলে সে বের হয়ে গেল, মানে রাকিব বের হয়ে গেল। রাকিব যখন ঢুকেছে তারা বেশ চমকে গিয়েছে। কি ব্যাপার, রাকিব হঠাৎ বাচ্চা মানুষ সেই দরজা খুললো কিভাবে, আর এই ঘরে ঢুকলোই বা কিভাবে? কারণ ওই দরজার যে উপরে যে ছিটকিনি ছিল, এটা কিন্তু কোনো না কোনোভাবেই রাকিবের নাগাল পাওয়ার কথা নয়। এমনকি যে ফার্নিচারটা দরজার সামনে দিয়ে রাখা হয়েছিল, তার উপর উঠেও যদি রাকিব খোলার চেষ্টা করে, সেটাও পসিবল ছিল না। তখন যখন দেখে রাকিবকে, তখন রাকিবকে ডাক দেয়, রাকিব, রাকিব কি ব্যাপার বাবা? তো রাকিব কোনো উত্তর দেয় না এবং কোনো কথার ভ্রুক্ষেপও করে না। সে শুধু রুম দিয়ে ঢুকে আবার দরজা দিয়ে বের হয়ে যায়। তখন একজন আপু আবার দরজা খুলে দেখতে যায়, কি ব্যাপার, রাকিব এত রাতে এদিক দিয়ে কোথায় ঢুকে গেল? তারা দরজা খুলে রাকিবকে কোথাও দেখতে পায় না। আরেকটি অদ্ভুত ব্যাপার হলো, রাকিব যখন চলে যায়, ওই দরজার দিকে তাকিয়ে ওই দরজা বন্ধ, কিন্তু একটু আগেই তো রাকিব বের হয়েছিল, দরজার ভেতর থেকে আবার বন্ধ করে দিল কি? পরের দিন সকালবেলা যখন রাকিবের আম্মুকে এই বিষয়টি জানানো হয়, তখন রাকিবের আম্মু বলে, না তো, এই ধরনের ঘটনা তো ঘটেনি, রাকিব তো ওই দরজা খুলতেই পারবে না। আর রাকিবকে যখন জিজ্ঞেস করা হয়, তখন তো যেহেতু রাকিব ক্লাস 3-তে পড়ে, সে বলতো, না তো, সে তো রাতের বেলা এরকম কোথাও যায়নি, আর তাছাড়া ওই রুমে তো আর কখনো ঢোকেও না, যেহেতু সাপারেট দেওয়া হয়েছে। তো এটি ছিল দ্বিতীয় ঘটনা। এরপর আমরা চলে যাব তৃতীয় ঘটনায়। এই ঘটনাটিও রাকিবের আম্মুর সঙ্গেই ঘটেছিল। তো শুরুতেই বলছে, এই ঘটনাটি আবার ঘটেছে বেশ কিছুদিন পরে। আর শুরুতেই বলেছি যে রাকিবের আম্মু মানে আন্টি, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন রেগুলার। তো উনি সেই ভোর রাতে উঠেছিলেন। ভোর রাতে উঠে ওযু করার জন্য উনি যখন বেসিনের কাছে যাবেন বা যাচ্ছিলেন, তখন যে প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মানে ওই যে কোয়ার্টারটি, ছোট্ট কোয়ার্টারটি দিয়ে উনি যখন হেঁটে যাচ্ছিলেন ওই বেসিনের কাছেই ওয়াশরুম, সেখানে একটি জানালা রয়েছে। তো উনি জানালার দিকে তাকিয়ে দেখেন শুধু একটা মাঝারি সাইজের মাথা দেখা যাচ্ছে। মাথাটা স্বাভাবিক ছিল, তেমন ভয়ঙ্কর কোনো মাথা ছিল না, স্বাভাবিক একটা মাথা দেখা যাচ্ছে, কিন্তু মাথাটা এবং চেহারাটা স্পষ্ট দেখা গেল, মাথার নিচের অংশ, গলা, এটা দেখা যাচ্ছে না। উনি প্রথমে ভেবেছিলেন চোর হবে। উনি চিৎকার করতে যাবেন, হঠাৎ তিনি দেখতে পান যে মাথাটি মনে হলো বাতাসের সাথে আস্তে আস্তে মিলিয়ে গেল। মানে হঠাৎ যে মিলিয়ে গিয়েছে, বিষয়টা এরকম না, মনে হচ্ছে আস্তে আস্তে মাথাটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে যেই অংশে ওই মাথার ওই অবয়বটি দেখা গিয়েছিল, সেখানে কিন্তু কোনো পাইপ জাতীয় কিছু ছিল না, যেখান দিয়ে কোনো চোর বেয়ে একটি 3-4 তলা ভবনে উঠতে পারে। আর ওখানে দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না। তাহলে এই যে মাথা, এটি আসলে কে ছিল? নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো মানুষ ছিল না। আর যদি মানুষই হতো, তাহলে তো তার মাথার নিচের অংশ মানে গলা দেখা যেত, কিন্তু গলা তো দেখা যাচ্ছিল না। রাকিবের আম্মু চোর ভেবে চিৎকার করতে যাবেন, তার আগেই কিন্তু ওই মাথাটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি ছিল তৃতীয় ঘটনা। এবার চলে যাব চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি খুব বেশি দিন আগের না, বছরখানেক আগের ঘটনা। রাকিবের ফুফু, তার নাম হচ্ছে সূর্য ফুফু। এই সূর্য ফুফু তার মেয়ের সাথে রাকিবদের বাসায় বেড়াতে আসে। তো যেহেতু ওই সময় আবার সাবলেট নাই,
সাবলেট অল্প কিছুদিন ছিল আর কি, ওই 11 সালের দিকে আর কি। তো ফুপু তার মেয়ের সাথে যখন বেড়াতে আসে, তখন যেহেতু মাত্র সবার ঘর ছিল দুটো, এজন্য রাকিবের আব্বা আম্মা এবং রাকিব একটা ঘরে থাকে, আর সূর্য ফুপু এবং তার মেয়ে যেহেতু গেস্ট হিসেবে এসেছেন কয়েকদিনের জন্য, তারা আর একটা রুমে থাকেন। তো এক রাতে ঘটে ভয়ানক একটি ঘটনা। রাত আনুমানিক 12:30টার দিকে ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং চলছিল। তো গরমকাল ছিল আর কি। গরমের কারণে এই সূর্য ফুপুর ওনার ঘুম আসছিল না। তো উনি রুমের মধ্যে পায়চারি করছিলেন। তো রুমের যেই জানালাটা ছিল পায়চারি করতে, এবার জানালার কাছে যায়, আবার অন্য সাইডে চলে আসে। জানালার কাছে যখন গিয়েছে, তখন উনি দেখতে পাচ্ছিলেন যে এই কলোনির মধ্যে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সাদা পাঞ্জাবি পরা একজন লোক হেঁটে যাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। যেহেতু তখন ইলেকট্রিসিটি ছিল না, কলোনির মধ্যে যেই ল্যাম্পগুলো ছিল সেগুলো তখন তো ল্যাম্প পোস্টগুলো জ্বলছিল না, যেহেতু ইলেকট্রিসিটি নাই। কিন্তু চাঁদের আলোতে তখন স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ হেঁটে যাচ্ছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এত রাতে এরকম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরা একজন লোক হেঁটে যাচ্ছে। এখন যেতেই পারে, কলোনির তো আরও পরিবার আছে অনেকগুলো, হয়তো বা উনিও লোডশেডিংয়ের কারণে রাত্রিবেলা হাঁটতে বের হয়েছেন, ঘুম আসছে না হয়তো তার। উনি এটা চিন্তা করলেন। এদিকে কি হয়েছে, সূর্য ফুপুর যে মেয়ে, তারও কিন্তু ঘুম ভেঙে যায় গরমের কারণে। আর তখন সে আবার সূর্য ফুপুকে বলে, মা, জানালার কাছে কি দেখো? তো উনি এবার মজা করে মেয়েকে বলে, ভূত দেখি। দেখবি? এদিকে আয়, দেখে যে একটা ভূত দেখা যাচ্ছে। এই বলে উনি জানালার কাছে চলে আসেন। সূর্য ফুপুর মেয়ে, উনি আবার চিন্তা করেন যে কি ব্যাপার, মা এরকম ভূতের প্রসঙ্গ কিভাবে আসলো। উনি উঠে দেখি যাইতো কি অবস্থা। সে কিন্তু অন্য কোনো চিন্তা করেনি, ভয়টা এই টাইপের কোনো চিন্তা করেনি। কিন্তু উনি যখন জানালার কাছে গিয়েছে, যাওয়া আর নিচে যখন তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। তখন সূর্যবাবু জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তার মেয়ে বলে, আমি ভূত দেখেছি। বলে, ভূত দেখলি মানে? মেয়ে বলল, হ্যাঁ, তুমি আমাকে বললে না সত্যিই ভূত। তখন সূর্যবাবু বলল, আমি তো একটা সাদা পাঞ্জাবি পরা মানুষকে দেখেছি, আর মজা করছে তোর সাথে। বলে, না, আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি একটি কঙ্কাল, বোঝা যাচ্ছে তার শরীরে কোনো মাংস নেই, কিচ্ছু নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটা কঙ্কাল ঠিক একটা মানুষের যেভাবে হাঁটে সেভাবে হেঁটে যাচ্ছে, এবং কঙ্কালটি আমার দিকে তাকিয়েছে। আমি চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পেয়েছি। তারই চিৎকারে অন্য রুম থেকে সবাই চলে আসে, বলে, কি হয়েছে? তারা তখন বিষয়টি সবাইকে খুলে বলে। এবার যে পঞ্চম ঘটনাটি, আরও অনেক ঘটনা রয়েছে, কিন্তু এবারের ঘটনাটি বলে আবিদ শাহরিয়ার তার ঘটনাটি শেষ করেছেন। এই কলোনিতে দুজন দারোয়ান থাকতো। এই দারোয়ান যেটি করত, রাতের বেলা একজন ওই সীমানার এক পাশে দাঁড়াতো, আরেকজন সীমানার আরেক পাশে দাঁড়াতো। তারা রাউন্ড করে পাহারা দিত। মানে একজন এক জায়গা থেকে হাঁটা শেষ করে যখন যে জায়গায় আসে, ওই শেষ মাথা থেকে আরেকজন শুরু করে হাঁটতে থাকে, আবার প্রথমজন যেখান থেকে শুরু করেছিল সেখানে আসে। এইভাবেই চক্রাকারে তারা ওই কলোনিটি পাহারা দেয়, এবং নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়, একজন আরেকজনকে তখন ডাক দেয়। এর মধ্যে একজনের নাম ছিল জাহিদ, আর একজনের নাম ছিল হাকিম। তো জাহিদ হাকিমকে ডাক দেয়, হাকিম আছিস? তখন হাকিম বলে, হ্যাঁ আছি। আবার মাঝে মাঝে হাকিম জাহিদকে ডাক দেয় যে, জাহিদ আছিস? যেমন জাহিদ বলে, হ্যাঁ আছি। মানে এরকম শব্দ হওয়ার কারণে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকতো, আর তাদের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে যদি কোনো চোর তখন আসতো, তারা বুঝতো যে পাহারাদাররা রয়েছে, সেখানে চুরি করতে যাওয়া ঠিক হবে না। আর
নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হতো, তাহলে নিজেরা এই কারণে কথা বলতো, যদি কখনো সমস্যায় পড়ে কেউ, দৌড়ে সাথে সাথে সেখানে যেন যাওয়া যায়। কারণ চোর যদি আসে, অনেক সময় একা একজন পাহারাদার কিন্তু সম্মিলিতভাবে চোরের মোকাবেলা করতে সম্ভব হয় না। এই জন্য তারা নিজেদের মধ্যে সম্পর্ক করে কমিউনিকেশনটা মেইনটেইন করত। তো এই যখন এইভাবে তারা চলছিল, এই ঘটনাটিও কিন্তু খুব বেশি দিন আগের না, এই অল্প কিছুদিন আগের আর কি, বছর খানেক। জাহিদ বলছে, হাকিম আছিস? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তো জাহিদ মনে করেছে হয়তো বা হাকিম শোনেনি, এই জন্য আবার ডাক দেয়, জাহিদ আছিস? হাকিম আছিস? তখন কোনো উত্তর আসে না। চিন্তা করে কি ব্যাপার, আবারও ডাক দেয়, এবার বেশ জোরে সোরে ডাক দেয়, হাকিম আছিস? এবার যখন ডাক দিয়েছে, তখন থেকে হাকিম ছুটতে ছুটতে জাহিদের দিকে আসে, এটা দেখল। তখন যখন জাহিদ হাকিমকে দেখে, তখন দেখে হাকিমের চেহারায় ভয়ের ছাপ এবং সারা শরীর ঘেমে ভিজে গিয়েছে। তখন জাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে? জাহিদ বলে, আমি হাঁটতে হাঁটতে পুকুরের দিকে গিয়েছি, তখন দেখি সাদা ধবধবে কাপড় পরা একজন মহিলা পুকুর ঘাটে এসে কাপড় কাচ্ছে, এবং সে যে কাপড়টা কাচ্ছে সেটির রঙও সাদা। তো আমি চিন্তা করলাম, কি ব্যাপার, এত রাতে এখানে কাপড় কাচে কে? কারণ এটা তো যারা ফ্ল্যাট বাসায় থাকে, রাতের বেলা সাধারণত কখনোই কেউ কাপড় কাচার জন্য কোনো মহিলা নামে না। এরপর তাছাড়া কোনো নামার প্রয়োজনও হয় না। এখন যদি কেউ নেমে থাকে, স্বাভাবিকভাবে যেহেতু তারা পাহারাদার, জিজ্ঞাসাবাদ করতে হবে যে সে কে, কোথা থেকে এসেছে। ওই চিন্তা করেই কৌতূহলী হয়ে স্বাভাবিকভাবে প্রথমে তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কোন ফ্ল্যাটে থাকেন? এত রাত্রে এখানে কি করছেন? তখন কোনো উত্তর আসে না। উনি বারবার যখন প্রশ্ন করছিল এবং কোনো উত্তর দেয়নি, তখন উনি চিন্তা করেছেন যে এই বিল্ডিং বা এই কলোনির কেউ হলে অবশ্যই তাকে উত্তর দিত। কারণ সবাই, প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বৃদ্ধ, সবাই তাকে চেনে। এই দুইজনকে, এই পাহারা দুইজনকে সবাই চেনে। তো বারবার কথা বলার পর যখন উত্তর দিচ্ছেন না, ইনি কি কলোনির বাইরের কেউ নাকি এত রাত্রে এখানে এসেছে, ওই চিন্তা করে, যেহেতু বারবার বলার পর উত্তর দিচ্ছিল না, উনি বেশ ক্ষুব্ধ হয়ে এই আচরণ করেন। উনি আরো কাছে যান, কাছে গিয়ে হয়তো একটু ধমক টমক দেন, এই নিয়তে উনি কাছে গিয়েছেন। আর যখনই কাছে গিয়েছেন, হঠাৎ করে কাপড় ধোয়া বাদ দিয়ে ওই মহিলাটি হাকিমের দিকে তাকায়। ওই মহিলাটির চেহারা মানুষের মতো যদিও বা, কিন্তু তার চোখ এমন একটি ভয়ঙ্কর চাহনি ছিল, যে চাহনিটা স্বাভাবিকভাবে কোনো মানুষের হতেই পারে না। ভয়ঙ্কর এই চাহনি দেখে হাকিম এত জোরে দৌড় দিয়েছে, ওখান থেকে দৌড় দিয়ে জাহিদের কাছে চলে গিয়েছে। তখন জাহিদ আবার হাকিমকে নিয়ে পুকুর ঘাটে আসে, কিন্তু পুকুর ঘাটে জাহিদ এবং হাকিম দুজন আসার পর দেখে যে পুকুর পাড়ে কেউ নেই। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ মানুষ ছিল না, কারণ এত দ্রুত এখান থেকে কোনো মহিলা এই হাঁটতে হাঁটতে কলোনির রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া সম্ভব ছিল না। টিএনটি কলোনি কেন্দ্রিক বেশ কয়েকটি ঘটনা রয়েছে, আর আবিদ শাহরিয়ারের বন্ধু রাকিব, তারা মাঝখানে আর টিএনটি কলোনিতে থাকছেন না। তারা বাইরে বাসা নিয়েছেন, যেহেতু সেখানকার বিল্ডিংগুলোর অবস্থা খুব একটা সুবিধার না, বেশ জরাজীর্ণ হয়ে গেছে।
এই কারণে তারা সেখান থেকে বাসা চেঞ্জ করে কাছে অন্য একটি জায়গায় বাসা নিয়েছেন। এটি ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একরাম হোসেন রিয়ন। তার বাড়ি বগুড়া জেলার দুপাচাচিয়াতে। তিনি 2019 সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। এখন একটি জব করছেন আর বর্তমানে তিনি বাড়িতেই থাকেন। আর যে ঘটনাটি তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, এই ঘটনাটি 2012 সালে তিনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলেন, তখন তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। উনি এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আসলে আমার মনে হয় আমি ওনার ভাষাতে যদি বলি এবং পড়ে শোনাই, আপনাদের সেটা বোধগম্য হতে অনেক বেশি সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঠিক তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটি ঘটে 2012 সালের জানুয়ারিতে। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সেবার কলেজ পিকনিকে আমরা রাজশাহী যাব বলে ঠিক করি। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা 7 সদস্যের কমিটি বানাই পিকনিকের যাবতীয় কাজকর্ম করার জন্য। আমার গ্রামের এক ফ্রেন্ড, ওর নাম শিপন, ও আর আমি কমিটিতে ছিলাম। মোটামুটি 3-4 দিন লেগেছিল পিকনিকের আয়োজন সম্পন্ন করতে। বাজার করা, বাস ঠিক করা, বাবুর্চি ঠিক করা, আরও অনেক কাজ। প্রতিদিনই কাজ করে আমরা কলেজ বসে হিসাব কমপ্লিট করে মোটামুটি রাত করেই ফিরতাম। সেদিন ছিল প্রস্তুতির শেষ দিন। কাজ হিসাব কমপ্লিট করতে করতে রাত প্রায় 12টা বেজে গেল। আবার ছোটোখাটো একটা রান্নার আয়োজনও ছিল। সেটা সেরে যখন ফিরবো বলে ঠিক করি, তখন রাত প্রায় 1:30টা বাজে। কলেজ থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। বাজার পার হয়ে যেখানে সবাই আলাদা হয়ে যায়, সেখান থেকে 1 কিলোমিটারের রাস্তা। ওখান থেকে সবাইকে বিদায় দিয়ে আমি আর শিপন একসঙ্গে বাসায় ফিরি। বাজারটা ক্রস করে যে রাস্তাটা পার হয়ে আমাদের গ্রামে যেতে হয়, তার একটু বর্ণনা দেই, তাহলে শ্রোতাদের বুঝতে অনেক সুবিধা হবে। রেল লাইনের পাশ ধরে চলে গেছে মোটামুটি 1 কিলোমিটার। রেল লাইনের 2 পাশে 2টি রাস্তা। একটা রাস্তা পাকা আর একটা কাঁচা। পাকা রাস্তাটি বগুড়া যাওয়ার রাস্তা, শুধু সিএনজি চলতো এই রাস্তাটাতে, বড় গাড়ি চলতো না বললেই চলে। আর রেল লাইনের পাশে কাঁচা রাস্তা, ওইটা দিয়ে আমরা হাঁটা চলা শুরু করলাম। দুপাশেই ছিল জমি। এক একটা এলাকা জুড়ে তেমন কোনো ঘরবাড়ি ছিল না। মোটামুটি আশেপাশের অনেকটা এলাকা জুড়েই তেমন কোনো ঘরবাড়ি ছিল না ওই সময়। মাঠের রাস্তাটি ধরে মোটামুটি অর্ধেক রাস্তায় গেলে একটা বটগাছ পড়ে। সেটা অনেক পুরনো বটগাছ, আর ওই গাছটা নিয়ে অনেক ভৌতিক ও রহস্যময় গল্প রয়েছে, যা আমাদের বাপদাদার মুখে শুনতাম। আর ঠিক উল্টো পাশে, মানে পাকা রাস্তাটির পরে কিছু জমি, তারপর নাগর নদ, আর সেইটার পরে ছিল একটি শ্মশান। মোটামুটি ভালো দূরত্বই ছিল শ্মশানটা, একদম নদের ওই পারে। যেহেতু বটগাছটা নিয়ে অনেক গল্প কথিত ছিল, এজন্য রাত হয়ে গেলে রেল লাইনের উপর দিয়ে বাড়ি যেত অনেক মানুষ। আমরাও রেল লাইনের উপর দিয়েই বাড়ি ফিরতাম। সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, এজন্যই ছুটির দিনে পিকনিকের আয়োজন করা হয়েছে। আর পরের দিন পিকনিক উপলক্ষে আমরা সকলে যাব রাজশাহীতে। দুজনে গল্প করতে করতে রেল লাইনের উপর দিয়ে আমরা বাসায় ফিরছিলাম। যখন এই অর্ধেক রাস্তায় চলে আসি, বটগাছটা দেখতে পাই সামনে। কাঁচা রাস্তাটার নিচের জমিতেই ছিল বটগাছটা। গাছটা অনেক লম্বা ছিল আর দেখতেও একটু অদ্ভুত টাইপের ছিল। বটগাছটা সোজাসুজি আসতেই দেখি রেল লাইনের পাশে খেজুর গাছটার নিচে একজন মহিলা একদম জড়সড় হয়ে ঘোমটা দিয়ে বসে আছেন। হঠাৎ করে চোখ পড়াতে দুজনেই আমরা থমকে দাঁড়াই। এখানে বলে রাখা ভালো যে তখন রাস্তাটিতে স্ট্রিট লাইটগুলো ছিল না, আর মোবাইলও ছিল বাটনওয়ালা নোকিয়ার একটা ফোন। সেটার টর্চের আলো কিন্তু খুব একটা ছিল না। আর এমনিতেই শীতের রাত, জ্যোৎস্না, তাই এমনিতেই হেঁটে যেতে
পড়ছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। আর রেল লাইনের পাশে খেজুর গাছগুলো, সেগুলো ছিল অনেক ছোট ছোট। খেজুর ধরলে এবং পাকলে হাত দিয়ে খেজুর পেড়ে খাওয়া যেত। যাই হোক, হঠাৎ করে সেই মহিলাটিকে দেখে আমরা থমকে দাঁড়াই। সাদা শাড়ি পরা ছিলেন তিনি, তাই আন্দাজ করে নিয়েছিলাম তিনি একজন বৃদ্ধ মহিলা। মহিলাটি একদম খেজুর গাছটার নিচে হাঁটু গেড়ে বসে আছেন, মাথায় লম্বা ঘোমটা দেওয়া। চাঁদের আলো জাস্ট অবয়বটা বোঝা যাচ্ছে যে তিনি একজন মহিলা। আমরা দুজনই হালকা ভয় পাই। আমরা কিছুটা কিউরিসিটি নিয়েই তাকে ডাক দিলাম, এই যে, এত রাতে এখানে কি করছেন? কে আপনি? কোনো উত্তর এলো না। আবার একটু জোরে আমি ডাক দিলাম, এই যে, শুনতে পাচ্ছেন? কে আপনি? এরকম একটা শীতের জায়গায় এত রাতে বসে আছেন? আপনার শীত করছে না? তারপরও কোনো আওয়াজ নেই। তিনি মাথা তুলে দেখলেন না পর্যন্ত। এটা দেখে আমাদের দুজনের কিউরিসিটি আরও বেড়ে গেল। তখন মনে হলো হয়তো তার মাথায় সমস্যা রয়েছে, তাই ভুল করে এখানে বসে আছে। কারণ সে সময় আমাদের ওখানে কয়েকটা বৃদ্ধা পাগল ছিলেন, তাদের স্টেশনের আশেপাশেই দেখা যেত। যাই হোক, মোটামুটি কয়েকবার ডাকার পরেও যখন কোনো আওয়াজ আমরা পেলাম না, তখন পকেট থেকে ফোনটা বের করে টর্চটা জ্বালিয়ে ওনার দিকে ধরলাম। ধবধবে সাদা শাড়ি, কাফনের কাপড়ের মতো সাদা, আর পাগুলো ঢাকা ছিল সেই শাড়িটা দিয়েই। হঠাৎ করে পরিবেশটা কেমন যেন ভার হয়ে আসলো, আর আমার ভেতরে মনে হলো কাঁপুনি দিয়ে উঠল। এত সাদা কাপড় তো কাফনের কাপড়ও হয় না। শাড়িতে কোনো দাগ নেই, একদম নতুন সাদা শাড়ি। বন্ধুর দিকে তাকালাম, দেখলাম ও কিছুটা ঘাবড়ে পেছনে সরে গেছে। বিষয়টা অস্বাভাবিক মনে হলেও তখনও অতটা কেয়ার করিনি। শিপনকে বললাম, একটা গাছের ডাল ভেঙে নিয়ে আয় তো। ওনার ঘোমটাটা তুলে দেখি উনি কে। এত রাতে বসে আছেন উনি, আবার এতবার করে ডাকলাম কোনো উত্তর দিল না। শিপন আমার কথা মতো পাকা রাস্তাতে নেমে রাস্তার পাশে থাকা একটি আম গাছের ডাল ভেঙে নিয়ে এসে আমাকে দিল। এর মধ্যে আমিও কিছুটা পেছনে চলে এসেছি আপনা আপনি। মনে হচ্ছিল যে আমার পা ওনার কাছে যেতে চাচ্ছেন না। ডালটা হাতে নিয়ে দুজনে একসাথে এগিয়ে গেলাম ওই মহিলাটির দিকে। ওনার একটু দূরত্ব দাঁড়িয়ে, তখনও আমরা রেলের উপরে আর উনি নিচে, জাস্ট 2 ফুটের মতো দূরত্ব হবে। আমি একটু ঝুঁকে ডালটা দিয়ে ওনার মাথার কাপড়টা একটু উঠালাম। তারপরে আমি যা দেখলাম তা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল। একটা অদ্ভুত বাতাস বয়ে গেল আমার শরীরের উপরে। ওনার চুলগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে ওনার মুখের অধিকাংশ ঢাকা ছিল, আর মাথার যে চুলগুলো ছিল তার অর্ধেক চুল সাদা আর অর্ধেক চুল লালচে। মনে হচ্ছিল যে রক্ত মেখে অর্ধেক চুল তিনি লাল করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, রাতের বেলা লাল বা খয়েরি এই রঙগুলো কালো দেখায়, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেলাম তার চুলের রং লাল দেখতে। যদিও তখন এই বিষয়গুলি আমাদের মাথায় কাজ করছিল না যে রাতের বেলা চাঁদের আলোতে চুল লাল কালো যে কোনো কিছু দেখানোর কথা, কিন্তু লাল কেন দেখছি এটা আমাদের মাথাতেই ছিল না ওই সময়ে। কারণ ওই সিচুয়েশনে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে মাথায় কাজ করে না। চুলের মাঝে দিয়ে চোখের যতটুকু অংশ আমরা দেখতে পেলাম, সেই চোখের বর্ণনা দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব নয়। সেই চোখগুলো দিয়ে কাজলের মতো কালো পানি গড়িয়ে পড়ছিল, আর অসম্ভব রকমের একটা হিংস্রতা সেই চোখে। কাজলের মতো চোখের পানি হয়, এটা তো কখনোই সম্ভব না। মোবাইলের টর্চের আলো খুবই কম ছিল। চাঁদের আলোর সাথে মনে হচ্ছিল মোবাইলের আলো মিশে যাচ্ছিল, কারণ জ্যোৎস্না বেশ ভালোই ছিল। শুধু ঘুমটার ভেতরে থাকা ওই মহিলাটির চেহারা শনাক্ত করার জন্যই মোবাইলটি আমরা জ্বালিয়েছিলাম। কিন্তু ওনার যে চেহারা আমরা দেখেছিলাম তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই মনে হলো আমার হাত ওখানে আটকে গেছে। আমি ডালটা টানও দিতে পারছি না, আর সোজা হয়ে দাঁড়িয়েও থাকতে পারছি না। আমি স্ট্যাচুর মতো ডালটা ধরে ঝুঁকে আছি ওখানে। পেছনের শিপনকে ডাকবো সেই শক্তিটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না।
প্রাণপণে চেষ্টা করে মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারিনি। আমার হাত থরথর করে কাঁপছিল। আমি চিৎকার করব সেই স্পর্ধা বা শক্তি আমার কোনোটিই ছিল না সেই সময়। মনে হচ্ছিল আমি কোনো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। একটা চক্রের মতো কোনো একটা জায়গায় আমি আটকে আছি, আর সেটা আমাকে তলিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকারে। এভাবেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা আমি বলতে পারবো না। আর একটি অদ্ভুত বিষয় হলো, শিপনও পেছন থেকে কিছুই বলছে না। হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ আসলো, রে তোরা এখনো এখানে এত রাতে কি করছিস? এই আওয়াজ শুনে ততক্ষণে আমার মনেই হলো আমি শক্তি ফিরে পেলাম। সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরে দেখি শিপন ঠিক আমার পেছনেই, কিন্তু ওর অবস্থা আমার চেয়েও খারাপ। ওর মাথার চুল পর্যন্ত ঘামে ভিজে চকচক করছে। আমিও লক্ষ্য করলাম আমার কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে। শীতকাল হলেও আমরা কতটুকু নার্ভাস হয়ে পড়ছিলাম যে আমাদের শরীর ঘামে অস্থির হয়ে গেছিল। তারপর দুজন একসাথে তাকালাম সেই আওয়াজ দেওয়া ব্যক্তিটির দিকে। লোকটা আমাদের পরিচিত, সম্পর্কে আমার চাচা হয়। আমাদের বাসা থেকে কিছুটা দূরে ওনার বাসা। নামাজি মানুষ এবং এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার কারণে অনেকেই ওনাকে চিনত এবং ভালোই নামডাক রয়েছে ওনার। ওনার নাম করিম চাচা। চাচা আবার বলে উঠলেন, কিরে তোরা এত রাতে এখানে কি করিস? আমি চাচাকে সালাম দিলাম। চাচা সালামের উত্তর নিলেন। তখন চাচাকে বললাম, কলেজে কার ট্যুর আছে, কিন্তু কাজ ছিল, সেগুলো করে বাসায় ফিরছি। চাচা আমাদের দুজনকে দেখে বললেন, এখানের এই মহিলাটিকে চিনিস তাকে? তখন আমি বললাম, না, আমরা এদিক দিয়ে যাওয়ার সময় দেখি উনি বসে আছেন, তাই ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার পরিচয় জানতে চাইলাম, কিন্তু উনি কিছুই বললেন না। তাই কিউরিসিটি বশত একটি লাঠি দিয়ে ওনার ঘোমটাটা সরিয়ে দেখার চেষ্টা করলাম। চাচা আমাদেরকে ধমক দিয়ে বললেন, হেস, কাছে আয়। তখন আমরা দুজনেই চাচার কাছে গেলাম। চাচা আমাদেরকে বললেন, উনি এখানে বসে আছেন, তাতে তোদের কি? তোরা বাসায় যাচ্ছিলি, বাসায় যা। আমি বললাম, আসলে এত রাতে একা একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, কোনো বিপদে পড়লো কি না, তাই আসলে দেখার চেষ্টা করছিলাম আর কি। চাচা রাগ করে আমাদেরকে বললেন, চল আমার সাথে চল, আর যত শব্দই আসুক পেছন থেকে ভুলেও পিছনে কিন্তু তাকাবি না। আমরা চাচার সাথে যাওয়ার সময় আবারও মহিলাটির দিকে তাকালাম, কিন্তু একই রকম ভাবে মহিলাটি কোনো নড়াচড়াও করলো না, একদম নির্বিকার। আমরা কিছু বলতে যাব, তখন আবারও চাচা আমাদেরকে ধমক দিয়ে বললেন, আরে হাঁটতে শুরু কর তাড়াতাড়ি। দুজনে হাঁটতে শুরু করলাম, চাচা আমাদের পেছনে, সামনে আমরা। হাঁটা না বলে এক প্রকার দৌড়াতেই শুরু করলাম বলা চলে। হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছিলাম পেছন থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যদি কেউ জীবিত কাউকে পুড়িয়ে ফেলা হয়, সে যে কষ্টটা পাবে, ওই রকম একটা আর্তনাদ। তারপর মনে হলো আগুন জ্বলছে পেছনের চারিদিকে, হঠাৎ আলোকিত হয়ে গেছে, আর শত শত মানুষ একসাথে মারামারি বা ধস্তাধস্তি করলে যে শব্দটা হবে, ওই রকম শব্দ হচ্ছে পিছন থেকে। বিকট আর্তনাদ করে গঙ্গানোর মতো ফোঁস শব্দ করছিল, কিন্তু আর সেই শব্দ শুনে মনে হচ্ছিল ঠিক আমাদের ঘাড়ের কাছেই সেটা হচ্ছে। পেছনের শত শত কুকুর ধাওয়া করছিল আমাদেরকে, কিন্তু আমরা পিছন ফিরে তাকাচ্ছিলাম না। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, আরও ভয়ঙ্কর আওয়াজ পরিবেশকে আরও ভয়ানক করে তোলে। আরও অদ্ভুত বিষয় হলো, রেল লাইনের পাথরগুলো কেঁপে কেঁপে উঠছিল, যেমনটা ট্রেন গেলে হয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমাদের এলাকার রাস্তার সামনে চলে আসলাম। প্রথমত ভয়ে, দ্বিতীয়ত দৌড়ে আসার কারণে দুজনেই বসে পড়লাম একসাথে। তারপর একে অপরের দিকে তাকালাম। কি হলো আমাদের সাথে?
আর কেই বা ছিলেন উনি, ওই মহিলা? হঠাৎই মনে হলো চাচার কথা। চাচা কোথায় গেলেন? উনি মুরব্বী মানুষ, হয়তোবা আমাদের সাথে হেঁটে পারেননি, তাই হয়তোবা পেছনে উনি পড়ে গিয়েছেন। কিন্তু এত পেছনে কি পড়ার কথা? উনি কোথায় গেলেন? অনেক সাহস করে এই দুজন তখন পিছনে তাকালাম। যদিও পিছনে তাকানো নিষেধ ছিল, পিছনে যতদূর চোখ যায় কাউকে দেখা যাচ্ছিল না। চাঁদের আলোতে মোটামুটি অনেক দূরে যাচ্ছিল। চাচাকে নিয়ে আমরা টেনশনে পড়ে গেলাম। কিছুদূর এগিয়ে গিয়ে দেখব যে সে সাহসটা দুজনের কারোই আমাদের ছিল না সেই সময়। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমাদের সামনের ব্রিজের ওই পাশের আগুন জ্বলে উঠল। লম্বা একটা খেজুর গাছে দাউ দাউ করে আগুন জ্বলছে। বটগাছটি ছিল আমাদের পেছনে, মানে পশ্চিম দিকে, আর আগুনটা জ্বলছিল আমাদের পূর্ব দিকে, প্রায় 1/2 কিলোমিটার দূরে ব্রিজের ওখানটায়। এটা দেখে ভয়ে আমরা আবারও একসাথে দৌড় দিই। এক দৌড়ে আমাদের এলাকায় ঢুকে যাই। পরে বাসার সামনে আসলে আমার বন্ধু আমাকে বলে, আমার খুব ভয় করছে, আমাকে এগিয়ে দিয়ে আয়, আমি একা বাসা যেতে পারবো না। আমার বাসা থেকে কয়েকটা বাসা পার হয়ে একটা মোড় আছে, সেই মোড়টা ঘুরলেই ওর বাসা। কি আর করা, ওকে বাসায় রেখে এসে আমি আমার বাসাতেই ঢুকে যাই। বাসায় কাউকে কিছু বলতে নিষেধ করি আমার বন্ধুটাকে। বাসায় ঢুকে মোবাইলে দেখলাম রাত প্রায় 3টা বাজে। আমি কোনো রকম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ সকাল 7টায় আমাদের বাস, 6:30টার মধ্যে কলেজ গেটে পৌঁছাতে হবে। শুয়ে পড়লে আমার মাথার ভেতর সেই ঘটনাটি বারবার ঘুরে ফিরে আসছিল। এরকম ভাবতে ভাবতে হঠাৎ চাচার কথা মনে পড়ে। বিশ্বাস করুন প্রিয় শ্রোতা বন্ধুরা, চাচার কথা মনে হওয়া মাত্রই আমার চিন্তা শক্তি ও নিঃশ্বাস দুটোই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কারণ চাচা গত 2 মাস আগে মারা গেছে। তার কবর সেই ব্রিজের পাশে, চাচার পারিবারিক কবরস্থানে। আমরা তাহলে কাকে দেখলাম? আর চাচার মতো সেই লোকটা যিনি আমাদেরকে সাহায্য করলেন, উনি আসলে কে ছিলেন তাহলে? মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না, তাহলে উনি কে? আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যায়, আমি আর কিচ্ছু ভাবতে পারিনি। কখন কিভাবে ঘুমিয়ে পড়েছি সেটাও টের পাইনি আর। পরে ঘুম ভাঙে শিপনের ডাকে। চোখ খুলে দেখি ও আমার সামনে বসে আছে। ওর চোখে মুখে বিস্ময়, চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম ও সারা রাত ঘুমাতে পারেনি। শিপন শুধু একটা কথাই আমাকে জিজ্ঞেস করলো, কিরে চাচা কিভাবে আবার ফিরে আসলো, আর গতকাল আমাদের সাথে কি এমন ঘটলো? শিপনের এই প্রশ্নে আমি কোনো উত্তর দিতে পারিনি। বিস্ময় নিয়ে রেডি হয়ে কলেজে গেলাম। সারাদিন সবাই অনেক মজা করলো। রাজশাহীতে পদ্মা পার্ক, চিড়িয়াখানা, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই পেলাম আমরা। সবাই আনন্দ করলেও আমি আর শিপন কোনোভাবেই গত রাতের ঘটনাটি ভুলতে পারছিলাম না, আর কাউকে কিছু বলতেও পারছিলাম না। আমরা দুজন বসে শুধু সেই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। রাতে যখন বাসায় ফিরলাম তখন রাত 12টা বাজে। তখনও সেই একই রাস্তা দিয়ে আসলাম, কিন্তু সেদিন আর কিছুই দেখতে পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে জোহরের ওয়াক্ত হয়ে গেল। যেহেতু আগের রাতে ভালো ঘুম হয়নি, তাই সারাদিন তো বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি। সেদিন খুব ক্লান্ত ছিলাম, এই জন্য ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল। গোসল করে নামাজে গেলাম। নামাজ শেষে ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। তখন ইমাম সাহেব বললেন, তোমরা দুজন খুব বড় ধরনের একটা বিপদে পড়েছিলে। খুব খারাপ কিছু হতে পারত তোমাদের সাথে, কিন্তু একটা ভালো কাজের ওসিলায় তোমরা আল্লাহর অশেষ রহমতে ফিরে এসেছো। সেই ভালো জিন আমাদেরকে করিম চাচার রূপে এসে তোমাদেরকে বাঁচিয়েছে। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করো। এটি ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন,
ঘটনাটি কতটা ভয়ের জানি না, তবে সেদিনের পর থেকে চাচার মুখটা মাঝে মাঝেই আমার চোখের সামনে ভেসে আসে। আর লাল লাল রক্ত মাখা চোখগুলো আর চুলগুলো, এগুলো আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। ঠিক গুছিয়ে লিখতে পারতাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। পরবর্তীতে বটগাছটা নিয়ে অনেক ঘটনা কালেকশন করতে পেরেছি। সময় হলে পরবর্তীতে সেই গাছটার ছবি সহ ঘটনা পাঠাবো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ রিয়ন ভাই, আপনার চমৎকার একটি ঘটনার জন্য। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এই ঘটনাটি সুদূর দুবাই থেকে আমাদেরকে একজন প্রবাসী ভাই পাঠিয়েছেন। তার নাম মোহাম্মদুল্লাহ। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মহমা থানায়। তিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইমেল করে। ঘটনাটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি লিখেছেন যেন এটি আমার ভাষায় পড়ে শোনাই। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই। আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি ছোট, আপনার বাবার সাথে ঘটেছিল এবং চমৎকার একটি ঘটনা এবং খুবই ভয়ানক ঘটনা এটি। যদিও বা ছোট, আশা করছি শ্রোতা বন্ধুরা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মোহাম্মদুল্লাহ ভাই যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন, আমি সেভাবেই পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রথম ঘটনাটি শেয়ার করছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চলে যাচ্ছি ঘটনায়। আমার নাম মোহাম্মদুল্লাহ। বর্তমানে আমার বয়স 22 বছর। আমার বাড়ি কুমিল্লা জেলার মহমা থানার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি প্রকাশ করছি না। আর আমার বাবার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে এবং আমার বাবার নামটিও আমি সঙ্গত কারণে বলতে পারছি না। যখন ঘটনাটি ঘটে তখন সময় 1995 কি 97 সাল। এমন একটি সময় আমাদের বেশ কিছু কৃষি জমি ছিল। আমার বাবা এই জমিগুলো চাষাবাদ থেকে শুরু করে নিয়ে অন্যান্য বিষয়গুলোতে দেখাশোনা করতেন। রাতের বেলা এই জমিগুলোতে শ্যালো ইঞ্জিন মেশিন চালিত মেশিন দিয়ে পানি দেওয়া হতো। আমাদের জমিগুলো হচ্ছে আমাদের গ্রাম পেরিয়ে আমাদের পাশের গ্রামের মাঠের মধ্যে, যা আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তখন গ্রামের রাস্তাগুলি তেমন ভালো না হওয়ায় যানবাহন দিয়ে যাওয়া সেখানে সম্ভব ছিল না, তাই পায়ে হেঁটে আসা যাওয়া করতে হতো আমাদেরকে। যেহেতু রাতের বেলা সেচ দেওয়া হতো, তাই মেশিন চুরির কিন্তু একটা ভয় ছিল, যার কারণে আমার বাবা জমির পাশে ছন এবং খড় দিয়ে ছোট ঘরে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ডেরা বলি, সেই ঘরে থাকতেন। তো প্রতিদিনের মতো তিনি এই ডেরায় পাহারা দিচ্ছেন। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পান। তিনি শুনতে পান পানিতে যদি ঘাস ধৌত করা হয় ঠিক যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেদিন দিয়ে শব্দ আসছে তার মনে হচ্ছিল যে যেদিক দিয়ে তার শব্দ আসছে সেদিক দিয়ে কোনো পানির উৎস নেই। হ্যাঁ, পানি আছে নদী, তার সম্পূর্ণ বিপরীত পার্শ্বে এবং একটু দূরে। এত দূর থেকে কিন্তু ঘাস ধোয়ার শব্দ এখানে আসা পসিবল নয়। তিনি আরেকটু পর আবার খেয়াল করলেন যে ঘাস ধোয়ার শব্দ যেখান থেকে আসছে বা এই শব্দটি করছে, ওখানে কেউ কাশি দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, সে কাশি দেওয়া কণ্ঠটি ছিল হুবহু আমার মামার কণ্ঠের মতো। আমার মামা, যিনি আমাদের ছোট মামা, ঠিক সেভাবেই কাশি দিত, ঠিক সেভাবেই একই কণ্ঠে কাশি দিচ্ছিল। তখন আমার বাবা ভাবলেন, কি ব্যাপার, এত রাত্রে ওখানে ঘাস ধুচ্ছে কে? দেখি তো আসলে কে এসেছে ওখানে। এই চিন্তা করে তিনি ডেরা থেকে বের হন, কিন্তু বের হওয়ার পর কাউকেই তিনি দেখতে পান না। হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইট জ্বালিয়ে বহু দূরেও কোনো মানুষের অস্তিত্ব তিনি দেখতে পান না। তিনি ভাবলেন হয়তোবা তার মনের ভুল ছিল এবং কিছুটা ভয়ও পান তিনি।
তিনি আবার ডেরার মধ্যে ঘরের ভিতরে ঢুকে যান এবং দোয়া দরুদ পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ পর আরও একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হন তিনি আবারও বাইরে ঘাস দেওয়ার জন্য শব্দ শুনতে পান। তিনি এবার বের হবেন কি হবেন না এটি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। এক পর্যায়ে ডিসিশন নেন তিনি বের হবেন না, কিন্তু এর কিছু সময় পর ভয়ানক আওয়াজ আসতে থাকে আশেপাশে। তিনি ডেরার বেড়ার দিয়ে কিছুটা ফাঁক করে বাইরে তিনি যে বিষয়টি দেখতে পান, এটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি দানব ভয়ানক আওয়াজের আশেপাশের যত জমি ছিল সেগুলো দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে এবং জমিগুলোর মাঝখান দিয়ে লাফালাফি করে ভূমিকম্প সৃষ্টি করে ওই জমিগুলো পুরো নষ্ট করে ফেলেছে। তখন আব্বু অনেক ভয় পান। তিনি প্রথমে ভেবেছিলেন এই বুঝি ওই ভয়ানক দানবটি তার এই ঘাড়ের উপর এসে আছড়ে পড়বে এবং তার এই ঘরটি চূর্ণ বিচূর্ণ করে দিবে এবং ওনার সেখানেই মৃত্যু হবে। তিনি হারিকেনের আলো বাড়িয়ে দেন এবং জোরে জোরে দোয়া দরুদ পড়তে থাকেন। একটি পর্যায়ে আব্বু ফিল করেন ওই দানবটি হেঁটে হেঁটে আব্বুর ডেরার পাশে চলে এসেছে এবং এমন ভয়ানক আওয়াজ করছে, মনে হচ্ছে সেই আওয়াজকেই এই ডেরার ঘরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে যথেষ্ট। একটি পর্যায়ে ওই দানবটি এই ঘরটি ভেঙে ফেলার জন্য ধাক্কা দিতে থাকে। তখন আব্বু আরও জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করেন। এর মধ্যে ওই যে নদের কথা আমি বলেছি, ওই নদটি দিয়ে ইঞ্জিন চালিত নৌকা যাওয়ার শব্দ শুনতে পান আব্বু। আর ওই শব্দটা যখন হচ্ছিল সেই সাথে সাথে ভেসে আসে ফজরের আজান। যেহেতু ওই সময় ছিল গরমকাল, এই কারণে ফজরের আজান কিন্তু একটু তাড়াতাড়ি দেয়। শীতকালে অবশ্য একটু দেরি হয়। 2-3 মিনিট পর আব্বু লক্ষ্য করেন সবকিছু নীরব হয়ে গিয়েছে। আব্বু তখন আর দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা দেন এবং বাড়িতে পৌঁছে সব ঘটনা খুলে বলেন আমার দাদার কাছে। আমার দাদু তখন আমার বাবাকে গোসল করিয়ে ঘরে প্রবেশ করান। তখন আমার দাদু এই ঘটনা শুনেন। তিনি জমিগুলো দেখতে যান এবং গিয়ে দেখেন জমিগুলো একদম স্বাভাবিক, ঠিক যেমনটি আগের দিনে ছিল। এরপর আমার দাদু একজন বড় হুজুরের মাধ্যমে জানতে পারেন আমার বাবার রাতে ওইখানে পাহারা দেওয়ার কারণে একটা খারাপ জিন খুব রাগান্বিত হতো এবং সে ঠিক মতো আসা যাওয়া করতে পারত না, তাই বাবার ক্ষতি করতে চায়। সে কিন্তু আব্বু দোয়া দরুদ এবং আজানের কারণে সেদিন আর কিছু করতে পারেনি। আল্লাহ তাআলার সহায় না হলে হয়তো সেদিনই আব্বু শেষ হয়ে যেত। ঘটনার পর আমার বাবা শারীরিকভাবে কিছুদিন অসুস্থ থাকেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে যান। এরপর থেকে আর রাতের বেলা বাবা জমির কোনো কাজ করতেন না, যাবতীয় কাজ দিনের বেলায় শেষ করতেন। এটি ছিল ঘটনা। আমার কাছে আরও কিছু ঘটনা আছে আমাদের গ্রাম কেন্দ্রিক। যদি এই ঘটনাগুলো প্রচার করা হয়, ইনশাআল্লাহ সেগুলো ধরে ধরে আমি পাঠাবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, যিনি প্রবাস থেকেও শুধু দুবাই থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। আসলে ঘটনাটি ছোট বা বড় এটি কোনো বিষয় ছিল না। বিষয়টি হচ্ছে যে ঘটনার সত্যতা এবং এই ঘটনাটি আমাদের দেশের চিরাচরিত ঘটনার সাথে মিলে কিনা এবং ঘটনাটি খুব যে ভয়ঙ্কর হবে এবং ভয়ঙ্কর হতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ঘটনাগুলো অনেক সময় সাহিত্যিক বা সাহিত্য রচনার পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের কোনো ঘটনা প্রচার করতে চাই না। আমরা চাই ছোট হোক বা বড় হোক, যেমনই হোক, ঘটনাগুলো সত্য হতে হবে। যদিও বা ভয়ের ঘটনা কিন্তু প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু তারপরেও ঘটনাগুলো শুনলে আমরা যেন বুঝতে পারি আসলে ঘটনাগুলি মোটামুটি মানের সত্য ঘটনা এবং পসিবল ঘটনা। যদিও বা ভয়ের ঘটনা ঘটার পসিবল কিনা এটা আমরা আসলে কোনোভাবে বলতে পারবো না বা এটা বলা উচিত না, কারণ আমাদের অসংখ্য ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে হয়তোবা আমরা সেগুলো জানি না, হয়তোবা আমরা চিরাচরিত কিছু ঘটনা শুনে অভ্যস্ত, সেগুলোর মধ্যে আমাদের চিন্তার অনেকটা আটকে গেছে। এরকম যখনই ব্যতিক্রম কিছু আসে তখন আমরা চিন্তা করি এটা মনে হয় ঘটা সম্ভব নয়। আসলে অনেক কিছুই ঘটনা ঘটা সম্ভব,
ঘটনাগুলো যে আমাদের বাংলাদেশে অনেক ঘটনাই ঘটছে এবং বহির্বিশ্বে আরও অদ্ভুত ঘটনা আছে, যেগুলো দিয়ে সিনেমা হয়, নাটক হয়, আরও অনেক কিছু হয়। তো এজন্য আমরা একবারে আসল ঘটনা বলতে পারবো না। কিন্তু ঘটনাটি যেমনই হোক, খুব ভয়ানক হোক বা কম ভয়ানক হোক, আমরা চাই সত্য ভয়ের ঘটনা। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই এপিসোডটি।